যেটা বলছিলাম তোমাদের যে এই যে ইন্টারফারেন্সের একটা পার্ট হচ্ছে ইন্টারফেরোমিটার, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে লাইটের ইন্টারফারেন্স তৈরি করা যায় আর কি, অথবা অবজার্ভ করা যায়, ইউ মে সে। হ্যাঁ, যে যন্ত্রের সাহায্যে ইন্টারফারেন্স অবজার্ভ করা যায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারফেরোমিটার। তাহলে এটা বেসিক্যালি তোমার প্রয়োজন হবে হচ্ছে ভাইবার জন্য। হুম, যে হোয়াট ইজ ইন্টারফেরোমিটার, অথবা আমরা বলতে পারি যে কয়েকটা টাইপস অফ ইন্টারফেরোমিটার বলো। তো আমরা এখানে দেখছি যে মাইকেলসন ইন্টারফেরোমিটার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার টুইম্যান গ্রিন ইন্টারফেরোমিটার, ফেব্রি পেরোট, ইলাটন, ইটালন, যাই হোক এগুলো আসলে বিভিন্ন ইন্টারফেরোমিটারের নাম আর কি, বা টাইপস এর নাম। তবে ইন্টারফেরোমিটার আমি তোমাকে হয়তো এই নামগুলো জিজ্ঞেস করব, আর ম্যাক্সিমাম বলবো যে আসলে ইন্টারফেরোমিটার জিনিসটা কি, ঠিক আছে? তাহলে এটার ডেফিনিশন যদি তুমি বলতে চাও, তাহলে দেখো শুরুতেই লেখা আছে যে interferometry is a family of techniques in which waves, usually electromagnetic waves, are superimposed, causing the phenomenon of interference in order to extract information. তার মানে যেখানে কি হয়, যেখানে ইন্টারফারেন্স তৈরি করানো যায় বা তৈরি করা হয়, ঠিক আছে, অবজার্ভ করার জন্য, সেটাই হচ্ছে ইন্টারফেরোমিটার, ঠিক আছে? তো ইন্টারফেরোমেট্রি is an important investigative technique in the field of astronomy, fiber optics, engineering, metrology, optical metrology, oceanography, seismology, spectroscopy, quantum mechanics, nuclear and particle physics, plasma physics, remote sensing, biomolecular interaction, surface profiling, microfluids, mechanical stress and strain measurement, ভ্যালোসিমেট্রি অ্যান্ড অপটিমেট্রি। তাহলে দেখো অনেকগুলো ফিল্ডের কথা বলা হয়েছে, যেসব ফিল্ডে ইন্টারফেরোমেট্রি বা ইন্টারফেরোমিটার ব্যবহার করা হয়। এবং কিছু কিছু তো ডাইরেক্টলি তোমার ইঞ্জিনিয়ারিং ফিল্ড আর কি, স্পেশালি বলতে পারো যে তোমার টেলিকমিউনিকেশন ফিল্ড ডাইরেক্টলি, যেগুলো হচ্ছে আমাদের কোর্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, যেটা অনেকগুলো হচ্ছে তোমরা তোমাদের গ্রাজুয়েশন লেভেলেই হয়তো আরো ডিটেলস জানতে হবে তোমাদের। তো আমি হয়তো তোমাদেরকে এই জিনিসগুলোর ব্যাপারে অনেক বেশি জিজ্ঞেস করব। যেমন হচ্ছে ফাইবার অপটিক্স, এটা তোমাদের অপটিক্যাল ফাইবার অপটিক্স, এটাও টেলিকমিউনিকেশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সো এটা তোমাদের ডিটেলস পড়ানো হবে। তারপরে মনে করো যে তোমার এই যে অপটিক্যাল মেট্রোলজি, হ্যাঁ, ওশেনোগ্রাফি অবশ্য তোমাদের ডাইরেক্ট পার্ট না, তারপরেও জানতে হবে হয়তো। তারপরে যে সিসমোলজি তোমাদের মেবি একটা পার্ট। তো আমি যেটা বলছি যে তোমার আসলে এগুলোর যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাকে যদি আমি মনে করো শর্ট কোশ্চেন দিই 1 মার্কসের, যে আমি মনে করো যে ইন্টারফারেন্স অথবা ইন্টারফেরোমিটার তোমারে কেন পড়াচ্ছি, অথবা আমি তোমাকে বলতে পারি যে তোমার মানে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইন্টারফেরোমিটার বা ইন্টারফারেন্স, অথবা আমি বলতে পারি যে হোয়াট ইজ দ্য নেসেসিটি টু লার্ন অ্যাবাউট ইন্টারফারেন্স ইন ইটি। মনে করো যে আমি বললাম যে ইটি পড়তে গেলে তোমার এই জিনিসটা জানা লাগতেছে কেন। এখন তোমরা নিশ্চয় এগুলোর ব্যাপারে আরো ডিটেলস ইনফরমেশন পরবর্তীতে জানবা, তারপরেও আমি কিছুটা বলছি। নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই,
তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তোমার এই যে আমাদের দেশে যে ফাইবার অপটিক্স কমিউনিকেশন আসছে, তো এইগুলো তো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসছে, তাই না? সমুদ্রের নিচ দিয়ে বাইরের দেশ থেকে আমরা যে ইন্টারনেট ইউজ করি, বিশেষ করে কেবল ইন্টারনেট, তারপরে এই যে এগুলো তো সবই মাটির নিচে দিয়ে আসছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, ঠিক আছে? তো এটা তো কমিউনিকেশনের জন্য একটা বিরাট অবদান, এবং টেলিকমিউনিকেশনের জন্য এটা সবচেয়ে নেসেসারি এই মুহূর্তে। যদিও আরেকটা পার্ট আছে টেলিকমিউনিকেশনের, যেটাকে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন বলে থাকি, ঠিক আছে? সেটা ভিন্ন আরেকটা পার্ট। তো যাই হোক, তাহলে এইগুলো একটু জানতে হবে যে ইন্টারফারেন্সের ফিল্ড গুলো কি কি এবং এদের টাইপস গুলো। স্পেশালি ফর ভাইবা, আই রিপিট, স্পেশালি ফর ভাইবা, যেহেতু তোমাদের আমি অলরেডি বলেছি যে ভাইভাতে খুব গুরুত্বপূর্ণ একটা মার্কিং আছে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে যে অ্যাবাউট তোমার 20 মার্কস, তাই না? তো 20 মার্কস যেহেতু আছে, সেহেতু এটার ব্যাপারে তোমাকে কি করতে হবে, একটু প্রিপারেশন নিতে হবে, আমি যেগুলো বলবো। এখন আমরা নতুন যে আলোচনা, অর্থাৎ আজকের আলোচনার মেইন টপিক যেটা আর কি, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিফ্রেকশন অফ লাইট, ঠিক আছে? ডিফ্রেকশন অফ লাইট। এখন আসো যে এই ডিফ্রেকশন অফ লাইট বলতে তুমি বোঝোটা কি, বা এটা প্র্যাকটিক্যালি তুমি কখনো দেখছো কিনা, এটার অ্যাপ্লিকেশন অথবা ফিজিক্সে এটা বলতে কি বোঝায়, সেগুলো আমরা পরে আলোচনা করি বা পরে বোঝার চেষ্টা করি। কিন্তু আমি উম, কখনো ডিফ্রেকশন নিজ চোখে দেখছি কিনা, অবজার্ভ করছি কিনা, হ্যাঁ, আর সেটা আমি যদি বলতে চাই, তাহলে তোমরা নিশ্চয় তোমাদের বাসাতে অথবা আকাশে মেঘের সূর্যের আলো যখন মেঘ দিয়ে ঢাকা পড়ে, তখন তোমরা ডিফ্রেকশন দেখে থাকো, ঠিক আছে? আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি আসলে এগুলা ভালো করে বুঝতে চাও, তাহলে একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলেই যথেষ্ট। যেমন এইরকম ছবি তো আমরা প্রতিনিয়তই দেখে থাকি। এই যে আজকেই হয়তো দেখা যাবে মেবি কাল থেকে মেঘ ছিল, আজকে হয়তো রোদ উঠতেছে, রোদ উঠছে। তাহলে এরকম ছবি তো খুব সহজেই দেখা যায়, এটা এমন কোনো ডিফিকাল্ট ঘটনা না। তাহলে আমরা এই ছবিটাকে একটু যদি অ্যানালাইসিস করি, যে আসলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মানে এই ছবিটার স্পেশালিটিটা কি, তাহলে আমরা কিন্তু এই ঘটনাটাকে, ডিফ্রেকশন যেটা আমরা বলছি, সেটাকে আমরা খুব সহজেই বুঝতে পারি, ঠিক আছে? এটা আমাদের বোঝার জন্য এমন ডিফিকাল্ট কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না। আমরা যে ছবিটা দেখছি স্ক্রিনে, সেখানে আমরা দেখছি যে তোমার সূর্যর যে আলো তোমার আইসাইটে, চোখের সামনে আসার কথা ছিল ডাইরেক্ট, সেটা আসতে পারতেছে না একটা মেঘ, একখণ্ড মেঘের জন্য আর কি। তো তোমরা নিশ্চয়ই দেখছো যে যে মেঘের একদম কিনারের দিকে, ঠিক আছে? মেঘের একদম কিনারের দিকে, প্রান্তের দিকে, এই দিকের এই যে মেঘগুলা তোমার হচ্ছে যে একটু আলোকিত হয়ে গেছে মনে হচ্ছে যেন, এবং আলোগুলো যেন মনে হচ্ছে এটাতে বাধা পেয়ে এইগুলোর কিনার ঘেঁষে, ধার ঘেঁষে একটু বেঁকে চারিদিকে ছড়াই পড়তেছে, ঠিক আছে? মানে কোনো রাস্তায় সোজা পথে যাওয়ার সময় সে বাধাপ্রাপ্ত হয়ে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, চারিদিকে ছড়াই পড়তেছে, এবং এই চারিদিকে ছড়াই পড়ার সময় তার ঔজ্জ্বল্য বা তীব্রতা যেটা, সেটা কিন্তু সব দিকে সমান না, ঠিক আছে? যেদিকে বেশি বাধাপ্রাপ্ত হয় সেদিকে কম উজ্জ্বল, যেদিকে কম বাধাপ্রাপ্ত হয়। যেমন তুমি দেখছো যে এই একই সূর্যের জন্য
ডান দিকে এই অংশটা অনেকটা আগুন আগুন টাইপের, ঠিক আছে? হচ্ছে উপরের দিকে একটু সাদা আভা দেখা যাচ্ছে আরকি, ঠিক আছে? এখানে আগুন টাইপের অর্থাৎ ধারণা করা যায় যে সূর্যটা ঠিক এই ডান দিকের এই মেঘটার এই বরাবর পিছনের দিকে আছে। এই জায়গায় তার ইনটেনসিটি বেশি। অথবা এই জায়গায় বাধার পরিমাণটা কম, ঠিক আছে? কারণ এদিকে উপরের দিকে মেঘটা আরেকটু ঘন। তাহলে এই যে লাইট তোমার সামনের দিকে আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে যে তার সেই জিনিসকে টাচ করে বেঁকে যাওয়ার যে ঘটনা বা ছড়াইয়ে পড়ার যে ঘটনা, ঠিক আছে? যেখানে কি হয়? তোমার লাইটের তীব্রতার চেঞ্জ হয়, কম বেশি হয়। অর্থাৎ কোথাও বেশি তীব্র হয়, কোথাও কম তীব্র হয়। এটা ডিপেন্ড করে বাধা পাওয়ার উপর। তোমরা আরেকটা ছবি দেখতে পারো। এই যে এখানে এই ধরনের ছবিও নিশ্চয়ই দেখে থাকবা যে আকাশে আ অনেক মেঘ মাঝে, মাঝে কিছু জায়গায় যেন সাদা আছে। সেখান থেকে আলোর রেখা বের হয়েছে। এ ধরনের ছবি তো নিশ্চয়ই খুবই কমন একটা ঘটনা। এটা তো মানে আ ডিফিকাল্ট কোনো ঘটনা না। ঠিক আছে? এটা তো তুমি প্রতিনিয়তই আকাশের দিকে তাকাইলেই দেখতে পাও। তাহলে এইখানেও তুমি দেখতে পারো যে, এই যে নিচের দিকে একটা আগুন লাল টাইপের উপরের দিকে সাদা। তার মানে কি দাঁড়ালো? যেখানেও তোমার একটা ইনটেনসিটি বা তীব্রতার যে ব্যাপারটা, সেটা কি হচ্ছে? তোমার মানে চেঞ্জ হচ্ছে। তাইলে আলোর এই যে ঘটনা অর্থাৎ সরল পথে চলার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে চারিদিকে ছড়ায় পড়ার যে ঘটনা, ঠিক আছে? এটাকে আমরা তোমার ডিফ্রেকশন অফ লাইট বলে থাকি। ঠিক আছে? তোমরা এটা প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু দেখতে পারো। উম প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু তোমরা দেখতে পাবা। ডে টু ডে লাইফ যদি তুমি বলো, যেমন আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো যে দরজা খুললে যে আলো ছড়িয়ে যাওয়ার যে ঘটনাটা লাইক দিস। তো এইটা তো খুব একটা কমন ঘটনা। হয়তো রাতের বেলা কখনো তোমার মনের ভুলে বাথরুমের অ্যাটাচ বাথরুম যদি থাকে তাহলে সেটার ভিতরে যদি লাইট জ্বলে এবং সেই লাইট যদি তুমি টার্ন অফ করতে ভুলে যাও, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে শুয়ে পড়ছো, ঘরের লাইট অন অফ করে তখন দেখা যায় যে এরকম একটা আলো দেখতে পাও তুমি। যে জায়গাটা দরজা খোলা সেই জায়গায় বরাবর আলোটা তো আসছে সেটা তো ঠিক আছে। কিন্তু তার চারিদিকে কিছু পরিমাণ আলোর আভা ছড়িয়ে পড়ে আরকি। যেটা হয়তো যে বরাবর দরজা খোলা ওই জায়গার মতো অত বেশি তীব্র নয়, অত বেশি পরিষ্কার নয়। আস্তে চারিদিকে এর তীব্রতা কমতে একটা পর্যায়ে দূরে গিয়ে হয়তো শেষ হয়ে যায়। কিন্তু আলোর একটা ইমপ্যাক্ট থাকে, আভা থাকে, ঠিক আছে? আর এইটাকেই আমরা কিন্তু আলোর ডিফ্রেকশন বলে থাকি। যে এই যে আলোর যে তোমার ইনটেনসিটির যে চেঞ্জ হয় চলার পথে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সেটাকে। এখন যদি তুমি দেখা গেল যে দরজাটা পুরো খুলে তাইলে লাইটটা যদি আর বাধাপ্রাপ্ত না হইতো তখন কিন্তু আর এই তীব্রতার পরিমাণটা তখন চেঞ্জ তেমন একটা হয় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আলো চলার পথে কেবলমাত্র বাধাপ্রাপ্ত হলেই যে ঘটনাগুলো ঘটে, আলোর এই যে ডিরেকশন চেঞ্জ হয় এটা হচ্ছে তোমার বাইরে থেকে একটা লাইট আসছে। সূর্যের আলো হতে পারে জানালা দিয়ে মেবি। সো এই যে আলো যে বেঁকে গেছে কারণ এখান তো এই ছবিগুলো তোমরা প্রতিনিয়ত দেখে থাকো যে আলো কি হচ্ছে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। জানালার গ্রিল বরাবর সূর্যটা যখন হেলে পড়ে তখন এরকম ছবি দেখে থাকো। এইগুলোরেও আমরা বলতেছি কি তোমার ডিফ্রেকশন অফ লাইট। তাহলে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেগুলো তোমরা ডে টু ডে লাইফে প্রতিনিয়ত বিভিন্ন সময় দেখে থাকো। তো এগুলো তোমরা যদি এনালাইসিস করো অথবা বোঝার চেষ্টা করো তাহলে কি তোমাদের হচ্ছে মানে আ পড়াগুলা বা এই যে টপিকস গুলা ফিজিক্স বোঝা আসলে খুব ইজিয়ার হয়ে যাবে। কারণ এগুলো নিছকই কেবল টপিক নয়, এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা। তাই চেষ্টা করবা যে এগুলোর বাস্তবের সাথে মিলাই দেখতে। এখন দেখো আমরা যদি ডিফ্রেকশন অফ লাইট এর ডেফিনিশন পড়ি,
তাহলে সেখানে আমরা বলছি যে when a beam of light passes through a narrow slit of aperture to screen, then the geometrical shadow of the obstacle is not distinct, uniform, and completely dark. This phenomena is called diffraction of light. তাহলে আমরা যেটা বলছি এখানে আর কি ডেফিনিশনে, যে আমরা বলছি যে কোন একটা লাইট সোর্স থেকে আলো যখন একটা স্লিট অথবা ছিদ্র দিয়ে অথবা সরু পথ দিয়ে যেতে থাকে, চাইতে গিয়ে তখন ওই যে স্লিট অথবা যে জায়গায় সে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, সেই জায়গাটায় একটা জিওমেট্রিক্যাল শেপ সে ফর্ম করে আলোটা। ওই আমরা যেমন দেখলাম যে যেরকম তোমার লোহার শিক দেওয়া আছে সেই অনুযায়ী শিকের বিভিন্ন শেপ তৈরি করছে, কিন্তু যে শিপগুলোর একটা বৈশিষ্ট্য থাকবে, আর সেটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট ব্যাপার, মানে ইম্পর্টেন্ট জিনিস। আর সেটা হলো যে জিওমেট্রিক্যাল শ্যাডোটা হবে ইজ নট ডিস্টিংক্ট, ইউনিফর্ম অ্যান্ড কমপ্লিটলি ডার্ক। সেটা পুরোপুরি ডার্ক হবে না অবশ্যই, এবং পুরোপুরি কি ইউনিফর্ম হবে না, অর্থাৎ শেপের যে ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেরকম এক্স্যাক্টলি ঠিক তেমনটা দেখতে পাবো না, একটু ডিফর্ম হয়ে যাবে। আমরা দেখছিলাম শ্যাডো গুলো, আমরা দেখাইলাম যে এখানে কি হয় যে কখনো বড় হয়ে যাচ্ছে, সে যতটুকু না তার চাইতে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং পুরোপুরি কি হবে না, ডার্ক হবে না। কারণ আমরা দেখি যে পুরোপুরি ডার্ক বলতে তো অন্ধকার বোঝায়, তাই না? কিন্তু একটা লাইটের পিছনে যদি একটা লাইট থাকে, তাহলে আমরা দেখি যে তার দুই দিক দিয়ে আলোর আভা বের হয়, মাঝখানে কালো দেখায়, কিন্তু এমন কালো না যে কালো দিয়ে তুমি কোনো কিছুই দেখতে পাবে না, ডার্ক নয় কমপ্লিটলি। সো এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটাকেই অর্থাৎ পুরোপুরি ডার্ক না হওয়ার যে ব্যাপার, পুরোপুরি ডার্ক না হওয়া বলতেই এটা বোঝায় যে তার দুই দিক দিয়ে কি থাকে, লাইট রে থাকে, আলোর আভা থাকে, ঠিক আছে। এই ঘটনাটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমার ডিফ্রেকশন অফ লাইট। So in other word, when a beam of light passes through a narrow slit, it is spread out, এটা ছড়িয়ে যায় to a certain extent into a region of geometrical shadow of an object is known as diffraction. তাহলে এটাও আমি বললাম অনেকবার যে এটা কি হয়, যে তোমার যেখানে বাধা পায় তার কিনার দিয়ে কি হয়, এটা এক্সপ্যান্ড হয়ে যায় বা স্প্রেড আউট হয়ে যায়, ছড়িয়ে যায়, এবং এই ঘটনাটাকেও আমরা তোমার ডিফ্রেকশন অফ লাইট বলে থাকি, বা এটাকেই বলে থাকি। তো এটা একটা এক্সাম্পল, আমরা এর চাইতে অনেক ভালো এক্সাম্পল দেখছি। সো দেয়ারফর আমরা এই ফিগার নিয়ে আসলে এমন কিছু বলছি না, বাট আমরা বলছি যে দেয়ার আর টু টাইপস অফ ডিফ্রেকশন। একটাকে আমরা বলছি ফ্রেনেল ডিফ্রেকশন, টু বি এক্সাক্ট এটা আমরা হয়তো পড়ি ফ্রেসনেল ডিফ্রেকশন, কিন্তু বাংলাতে এটাকে আসলে ফ্রেনেল ডিফ্রেকশনই বলে থাকে। আর আরেকটা হচ্ছে ফ্রনহোফার ডিফ্রেকশন। তাহলে এইখানে আসলে শুধুমাত্র বেসিক পার্থক্য হচ্ছে প্রথমটাই, অর্থাৎ স্ক্রিন এবং সোর্স অফ লাইট এর মধ্যে। যেমন আমাদের যে আকাশের যে মেঘের কথা আমরা দেখাইলাম অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ডিফ্রেকশন অফ লাইট, ওইখানে সোর্স কি ছিল, তোমার সান, সূর্য, ঠিক আছে, সূর্য ছিল হচ্ছে লাইট সোর্স। আর স্ক্রিন বা অবস্টাকল যেটা, সেটা ছিল হচ্ছে তোমার ওই যে ক্লাউড, মেঘ যেটা আর কি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা মনে করি যে দরজা দেখাইলাম, মানে ঘরের মধ্যে যেটা, দরজাতেও তো সূর্যের আলোর ইম্প্যাক্ট দেখাইছে জানালাতে, বাট দরজাতে যেটা দেখাইলাম, আমরা যদি ধরে নিই যে এটা আমাদের একটা বাথরুমের দরজা অথবা অন্য কোনো রুমের দরজা, তাহলে সেক্ষেত্রে আমাদের সোর্সটা হচ্ছে ওই রুমের লাইট, এবং তোমার
স্ক্রিনটা হচ্ছে তোমার দরজাটা আরকি। ঠিক আছে? যেখানে এসে সেটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তাহলে এদের মধ্যে যে ডিসট্যান্স, সেই ডিসট্যান্সটাই হচ্ছে মূলত এই ক্লাসিফিকেশনের মেইন ক্রাইটেরিয়া। মানে যেটার উপর বেস করে এই জিনিসটাকে ক্লাসিফাই করা হচ্ছে। যেমন দেখো বলছে যে either the source of light or screen both are at finite distance from the aperture causing the diffraction of light. তাহলে কি হবে? নির্দিষ্ট একটা দূরত্বে থাকবে। কিসের জন্য? যখন ফ্রেনেল ডিফ্রাকশন হবে। তাহলে যখন এই যে তোমার রুমের লাইট বা যেগুলো বলছো, এগুলো তো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব। ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট ২ মিটার, ৩ মিটার বা ৫ মিটার দূরে অবস্থিত, তুমি বুঝতে পারতেছো? সো এটা নির্দিষ্ট একটা ডিসট্যান্স মেইনটেইন করতেছে এবং সেক্ষেত্রে এটা অবশ্যই তাহলে ফ্রেনেল ডিফ্রাকশন এর মধ্যে পড়তেছে। On the other hand বলছে যে source and the screen on which the diffraction phenomena observed are at infinite distance. তাহলে এই যে সূর্যের আলোর যে ডিসট্যান্সটা অথবা আরো অন্য কোনো আলোর যদি হতো, তাহলে এইটা অবশ্যই ইনফাইনাইট ডিসট্যান্স কম্পারেটিভলি টু আগেরটার তুলনায়। আগেরটা হয়তো কয়েক মিটার, এটা হচ্ছে হাজার, হাজার কিলোমিটার, তাই না? তাহলে অনেক বেশি ডিসট্যান্স এবং এক্ষেত্রে আগেরটার সাপেক্ষে এটা হচ্ছে ইনফাইনাইট ডিসট্যান্স। তাহলে এটাই হচ্ছে মূল কথা যে তোমার এক জায়গায় ডিসট্যান্সটা হবে নির্দিষ্ট, এক জায়গায় ডিসট্যান্সটা হবে অনির্দিষ্ট। এটাই হলো তোমার ফ্রেনেল ডিফ্লেকশন এবং ফ্রনহফার ডিফ্লেকশনের মেইন পয়েন্ট। আর বাকিগুলা একটা সাপোর্টিভ পয়েন্ট, যেমন বলছে যে তোমার no lenses are required to occur the diffraction phenomena in Fresnel diffraction. আর Fraunhofer diffraction হতে more than one lens is required. তারপরে এখানে বলছে incident wave front will be spherical or cylindrical. এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধর্ম, যেগুলো হয়তো তোমরা এখন পুরোপুরি বুঝতে পারবা না। তারপরে difficult to treat theoretically, এটা easy to treat theoretically, এটা easy to treat experimentically. যাই হোক, তাহলে এগুলো তোমরা মুখস্থ করবা। এগুলো এমন ইম্পর্টেন্ট পয়েন্ট না, যতটা বেশি হচ্ছে প্রথমটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো হচ্ছে মূলত আরো ডিটেলস জানার পরে এই পয়েন্টগুলো সম্বন্ধে জানা যায়, যে অতটা ডিটেলস হয়তো তোমাদের এখানে নাই অথবা আমরা পড়াচ্ছি না। তাহলে যেটা বেশি ইম্পর্টেন্ট বললাম, যে জিনিসটা তোমাকে অবশ্যই মানে মাথায় রাখতে বলা হয়েছে, সেটা হলো ডিসটেন্সটা। ঠিক আছে? আর বাকিগুলো তুমি মুখস্থ পারবে, এগুলো তো আসলে বোঝার মতো তেমন কিছু দেখতেছি না। এখন এই যে ডিফ্রাকশন, এটা ২ টা স্লিটের জন্য হতে পারে ইয়ং ডাবল স্লিটের মতো, এবং একটা স্লিটের জন্যও হতে পারে। তো ২ টা স্লিটের জন্য হলে যে তোমার ডিফ্রাকশন প্যাটার্ন একরকম হয়, এবং একটা স্লিটের জন্য হলেও ডিফ্রাকশন প্যাটার্ন আরেক রকম হয়। এগুলা ভিন্ন, ভিন্ন। তো এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেটা, সেটা আমরা আসলে এখানে পড়ব না। ঠিক আছে? এটা আমরা পড়ব না। এটা আমাদের দরকার নাই। মানে দরকার আছে, কিন্তু এখানে আমরা আসলে শর্ট আউট করতেছি অ্যাজ আমরা আসলে একটা ডিটেইলস ক্যালকুলেশন এখানে অপ্রয়োজনীয় মনে করছি। তাহলে তোমরা এখানে মূলত পড়বা যে ডিফ্রাকশন কারে বলে, টাইপস অফ ডিফ্রাকশন, এবং হচ্ছে তার কিছু এক্সাম্পল। এখন এই এখান থেকে বাকি যে অংশটা, সেটা আমরা আবার ডিটেইলস পড়বো। যেটাকে আমরা বলছি যে তোমার রিজলভিং পাওয়ার অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখন ওই যে ওইখানে আমরা তোমার ইন্টারফেরেন্স অবজার্ভ করার জন্য যে যন্ত্র ছিল, সেগুলোরে যেমনি আমরা বলছিলাম যে তোমার ইন্টারফেরোমিটার। ঠিক আছে? সো এই ডিফ্রেকশন অবজার্ভ করার জন্য যে যন্ত্র, সেগুলোরে আমরা বলতেছি হচ্ছে তোমার ডিফ্রেকশন গ্রেটিং। ঠিক আছে? সেগুলোরে আমরা বলছি ডিফ্রেকশন গ্রেটিং। এবং অবশ্যই এটাও খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে হোয়াট ইজ ডিফ্রাকশন গ্রেটিং। আসলে এখানে আমি এক্স্যাক্টলি যেরকম ছবি চাচ্ছি সেটা নাই, অথবা যেটা আছে সেটা আসলে এখানে বোঝানোর জন্য খুব বেশি
যথেষ্ট না। তারপরে আমি চেষ্টা করি এই ছবিটা কিছুটা কাছাকাছি আরকি। এখানে তোমার হচ্ছে যে কিছু জিনিস, কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে। আসলে বেসিক্যালি এটা হচ্ছে একটা গ্লাস প্লেট। ঠিক আছে? তাহলে এখন মনে করো যে আ এটা একটা গ্লাস প্লেট। এখন এই গ্লাসের মাঝখান দিয়ে কি আছে? অসংখ্য দাগ কাটা আছে। লাইক মনে করো যে এই মাঝখান দিয়ে যে একটু কালো টাইপের যেগুলো, এগুলো মনে করো একটা, একটা করে দাগ। ঠিক আছে? এটা যে তোমার ডায়মন্ড কাটার যেটা বলে আরকি, ডায়মন্ড কাটার দিয়ে দাগ দেওয়া আছে আরকি। ঠিক আছে? এখন এই দাগের পরিমাণ কিন্তু অনেক বেশি। হ্যাঁ? আমরা সেটা আসলে ডায়ামিটার দেখলে বুঝতে পারবো। ডাইমেনশন দেখলে। এখানে আমাদের আরো কিছু ছবি আছে মেবি। এখানে এই যে দাগের পরিমাণগুলো এরা না, এটা ভালো ছবি না। আ এরকম দাগ থাকে আরকি। ঠিক আছে? এখন আমরা এই পরিমাণগুলো আমাদের পড়াশোনাতে যাই। তারপরে আমরা বুঝবো যে আসলে এই দাগ কাটা থাকাতে আমাদের আসলে কি সুবিধা হচ্ছে এবং আমরা কি জিনিসটা এখানে পাচ্ছি। আর কেনই বা এটাকে আমরা আসলে আ ডিফ্রেকশন গ্রেটিং বলছি। ঠিক আছে? এটার পিছনে আমাদের আ এইমটা কি? উদ্দেশ্যটা কি? আচ্ছা। তাইলে এইখানে আ যে জিনিসটা তোমার বলা হচ্ছে যে এরকম প্যারালাল লাইন থাকে। ঠিক আছে? এরকম প্যারালাল লাইন থাকে অসংখ্য। অসংখ্য মানে হচ্ছে এখানে ডেফিনিশন বলছে যে তোমার an arrangement which is consist of large number of parallel equidistant slits of the same width is called diffraction grating। তার মানে তাদের মধ্যবর্তী যে উইডথ আরকি, প্রশস্ততা সেটাও সেম থাকবে এবং লাইনগুলো সেম থাকবে। লাইনের ব্যাপারে তোমাদের একটা আইডিয়া দিতে পারি আমি। সেটা হচ্ছে যে লাইন থাকে ১ সেন্টিমিটারে প্রায় ৫০,০০০ টা। ঠিক আছে? তাহলে তোমরা এখন একটু চিন্তা করতে পারো যে তাহলে আ কত বেশি পরিমাণ লাইন থাকে সেখানে। ঠিক আছে? তাহলে তোমরা মোটামুটি আসলে বুঝতে পারবা যে তাহলে আসলে আ ডিফ্রাকশন গ্রেটিং এর যে ব্যাপারটা আমরা বলছি, অর্থাৎ কি পরিমাণ লাইন সেখানে থাকে। কি পরিমাণ লাইন একটা ডিফ্রাকশন গ্রেটিং এর ভিতরে অবস্থিত। তো 50,000 পার সেন্টিমিটার এরকম হতে পারে অথবা আরো বেশি হতে পারে। তো যত বেশি পরিমাণ তোমার হচ্ছে যে লাইন, তত বেশি তার পাওয়ার। ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে রিজলভিং পাওয়ার। ঠিক আছে? এখন আসো যে হোয়াট ইজ রিজলভিং পাওয়ার? আমরা বলছি যে the ability of an optical instrument expressed in a numerical measure to show the image of nearby 2 points is termed as its resolving power। এখন আমি ঘটনাটা একটু ব্যাখ্যা করি। বেসিক্যালি এই আহ, তোমার এই ডিফ্রাকশন গ্রেটিং এ, ঠিক আছে, হোয়াইট লাইট ইম্পোজ করা হয়। কি ধরনের আলো? সাদা আলো। তো তোমরা নিশ্চয় জানো যে সাদা আলো হচ্ছে বেসিক্যালি ৭টা তোমার আলোর সমন্বয়। ঠিক আছে? ৭টা আলোর সমন্বয়। তো যেহেতু এটা হচ্ছে যে তোমার ৭টা একবর্ণীয় আলোর সমন্বয়, তাহলে যেহেতু এই হোয়াইট লাইটটা কি হচ্ছে তোমার স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিফ্রেকশন গ্রেটিংটা পাস করার সময় সে কি হবে? স্ক্যাটার হবে, তাই না? কারণ আমরা বারবার বলতেছি যে তোমার একটা যেতে যেতে এক জায়গায় ধাক্কা পাইলেই সে কি হবে? যে ছড়াই যাবে। এখানে ধাক্কা পাচ্ছে হাজারো জায়গায়। যেহেতু ১ সেন্টিমিটারের মধ্যেই আমরা বলছি ৫০,০০০ টা দাগ কাটা আছে। অর্থাৎ ৫০,০০০ টা দাগ কাটা মানে কি? যত জায়গায় দাগ কাটা তত জায়গায় বাধা পাচ্ছে। যে জায়গায় দাগ কাটা না সেটা তো স্বচ্ছ, ক্লিয়ার।
সে জায়গা দিয়ে ইজিলি চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বারবার বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই হোয়াইট লাইটটা কি হবে, বারবার স্ক্যাটার্ড হবে, অর্থাৎ মেইন লাইন অফ ডিরেকশন থেকে সে কি হবে, ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে যাওয়ার কারণে তাদের ইন্ডিভিজুয়াল যে লাইট স্পেকট্রাম, সেটা আমরা ওই স্ক্রিনে দেখতে পাবো। অর্থাৎ এইরকম আর কি, যে ভিন্ন ভিন্ন লাইট যেটা আমরা পাই আর কি ভিবজিওর অনুযায়ী, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাবো। এবং এই যে ঘটনা, ঠিক আছে, এইটা যে ডিফ্রাকশন গ্রেটিং এর দাগ সংখ্যা বা এই কাঁটার সংখ্যা যত বেশি, সেটা দিয়ে তত সূক্ষ্মভাবে, তত পরিষ্কারভাবে এই জিনিসটা দেখা যায়। অর্থাৎ সেটা ওই লাইট রেটাকে তত বেশি পরিমাণে কি করতে পারবে, ডিফ্রেক্টেড করতে পারবে, বাধা দিতে পারবে, বা লাইট রের ডিরেকশনটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এই ডিফ্রাকশন গ্রেটিং এর অ্যাপ্লিকেশন। এইখানে তোমার মনে করো আরেকটা অ্যাপ্লিকেশন বা আরেকটা এক্সাম্পল ছবি আছে এখানে। এই যে এটা একটা ডিফ্রাকশন গ্রেটিং, এবং অপোজিট থেকে লাইট আসার কারণে এই যে এরকম এরকম কালার আকারে ছড়াই গেছে। আসলে এই এক্সপেরিমেন্ট গুলা খুবই ইন্টারেস্টিং। এটা আসলে প্র্যাকটিক্যালি যদি দেখানো যেত সবাইকে তাহলে হয়তো খুব ভালো হইতো। কিন্তু আসলে আহ আনফরচুনেটলি এগুলো আসলে তো সব জায়গায় অ্যাভেইলেবল না। হ্যাঁ, তবে আমার নিয়ত আছে যে আমি যদি লং টার্মে মানে টিচার হিসেবে থাকি দেশে, তাহলে হয়তো আমার এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই তৈরি করব ভবিষ্যতে, যাতে আমাদের স্টুডেন্টদেরকে দেখাইতে পারি। মানে এগুলো আমরা করছি ইউনিভার্সিটিতে, আই মিন চিটাগং ইউনিভার্সিটিতে আমি করছি। তো এখানে ডার্ক রুম দরকার হয় একটা এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য। তো একটু কস্টলি সেটআপ থাকে, বাট আলটিমেটলি এগুলো দেখা যায়। আর দেখলে আসলে একটা জিনিস চোখে দেখলে যে পরিমাণ শান্তি লাগে সেটা আসলে বুঝাইলেও অত সেইভাবে বোঝা যায় না জিনিসটা। তো এই হলো মূলত ডিফ্রেকশন গ্রেটিং এবং তার কাজ, অ্যাপ্লিকেশন। এখন আসো যে তাদের যে অ্যাপ্লিকেশনটা যে আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ অ্যাপ্লিকেশন তো আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে, তাই না? অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে জাজ করতে হবে। ভালো হলো না খারাপ হলো সেটার একটা হিসাব থাকে, ক্যালকুলেশন থাকে সব জায়গায় সবকিছুতেই। তো সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা দেখি যে আমরা বলছি let B is equal to breadth of its slits। তার মানে মনে করি যে সাদা অংশ যেটা, হ্যাঁ, সেটার প্রশস্ততা আমরা ধরে নিলাম হচ্ছে B, এবং C আমরা ধরলাম উইথ দ্য অপাক স্পেস। অপাক মানে হচ্ছে অস্বচ্ছ, অর্থাৎ যে জায়গায় আমরা দাগ কাটছি সেটাই তো অপাক, অস্বচ্ছ, সেখান দিয়ে তার আলো যেতে পারবে না। তাহলে এই যে দাগ যেটা কাটছি আর কি, ধরে নাও সেটার প্রশস্ততা হচ্ছে সি, এই ক্ষুদ্র অংশটা আর কি। তাহলে মূলত এই বি প্লাস সি যেটা, অর্থাৎ এই স্বচ্ছ প্লাস অস্বচ্ছ, একটা স্বচ্ছ প্লাস একটা অস্বচ্ছ অংশ, দুইটা যোগ করে যে জিনিসটা আমরা পাই সেটাকে আমরা বলছি গ্রেটিং কনস্ট্যান্ট অবলিক গ্রেটিং এলিমেন্ট। Therefore, for grating with n lines per inch, যদি আমাদের টোটাল n লাইন থাকে, n সংখ্যক নাম্বার থাকে, মনে করে n একটা নাম্বার আর কি, সাপোজ, তো সেক্ষেত্রে আমাদের ইয়ে হচ্ছে যে d is equal to 2.54 divided by n। এখন আহ বলতে পারো যে স্যার এই যে এক্সপ্রেশনটা, মানে গ্রেটিং কনস্ট্যান্ট d is equal to যে এক্সপ্রেশনটা, সেটা যদি আর একটু ডিটেলস দেখানো যেত তাহলে আমরা সেটা দেখাইতে পারি। আমাদের আরেকটা সোর্স ব্যবহার করতে হবে, তাহলে আমরা দেখাতে পারবো।
তোমরা কি আছো নাকি এখানে জয়েন করে ঘুমাই গেছো? স্যার আছি। আছি স্যার। রাগিব আছো? রাগিব হাসিন, আছি স্যার। তুমি কখন আসছো? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি না, তবে এটার আমি একটা সোর্স দিয়ে দিচ্ছি যে কোথায় থেকে এই ক্যালকুলেশনটা আসছে। আহ, তো তোমরা কারো আগ্রহ থাকলে তা দেখে নিবা। আমি প্রথমে তোমাদের শেয়ার করতেছি, তারপরে সেকেন্ডলি হচ্ছে যে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিব। সো তোমরা যাতে কালেক্ট করে নিজেরা যদি আগ্রহ থাকে জানতে পারো, যেটা হচ্ছে আমার একটা দায়িত্ব। তো আমি প্রথমে কিছু ছবি শেয়ার করি তোমাদের সাথে, তাহলে হয়তো তোমরা একটু বুঝতে পারবা। আচ্ছা, আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এইগুলো মূলত হচ্ছে তোমার হচ্ছে যে ওই ডিফ্লেকশনের গ্রেটিং এর মাধ্যমে লাইট গুলো যে এক জায়গায় সুপার ইম্পোজ করে সেই ধরনের কিছু এক্সাম্পল। তো এইটা আসলে আমাদের এত বেশি ইম্পর্টেন্ট বা প্রয়োজন নাই, যতটা আমাদের যে জিনিসটা জানা দরকার মেইনলি সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটা কিভাবে আসে। অর্থাৎ আমরা এখানে যেটাকে তোমার বি প্লাস সি বলছি, ওই তোমার ওই যে তোমার কি যেন বলে, অপাক লাইন এবং ডিফ্রেকশন গ্রেটি মানে ক্লিয়ার লাইনকে, সেখানে এটাকে এ প্লাস বি বলা হয়েছে এবং সেটা দিয়ে ওই ছবির সাপেক্ষে কম্পেয়ার করা হয়েছে। তোমরা নিশ্চয়ই ওই ছবিটা দেখছো, বা আমি আবার যদি দেখাই যে ওইখানে ছবিতে কিন্তু বলা আছে যে একটা অংশ হচ্ছে তোমার হচ্ছে যেটা, একটু খেয়াল করো, ছবি আবার দেখাচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু তোমার ওই মাঝখানের যেটা সেটাকে বলা হচ্ছে তোমার বি থেকে সি এর যে অংশটা, এখানে এই যে এ বি এরকম লেখা আছে, ঠিক আছে? তো স্যার এগুলো স্ক্রিন দেখা যাচ্ছে না এখন। দেখা যাচ্ছে না, আমি দেখুন এ ছবি শেয়ার। দাদা, হ্যালো, স্যার দেখা যাচ্ছে তো স্যার। আচ্ছা, স্যার আমার এখানে আসতেছে না তাহলে। তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম। সবার না দেখা গেলে একটা কথা। আচ্ছা, আমি শেষ করি এটা দেখাইয়ে, তোমরা একটু আসলে না দেখা গেলে তো সমস্যা। তো যাই হোক, এখানে একটা দীর্ঘ ক্যালকুলেশন আছে এবং তার মাধ্যমেই আমরা ওই যে তোমার ডি ইজ ইকুয়াল টু, এই যে এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.54 ডিভাইডেড বাই 15,000 সেন্টিমিটার, তাহলে আমি তো 5,000 বলছিলাম। এখানে এন এন ছিল আমাদের ইকুয়েশনে, এন এর পরিবর্তে কিন্তু এখানে 15,000 লেখা আছে। অর্থাৎ এটা আরো বেশি ভালো একটা ডিফ্রেকশন গ্রেটিং, যেখানে 1 সেন্টিমিটারের মধ্যে 15,000 পরিমাণ কি আছে তোমার দাগ কাটা আছে, ঠিক আছে? তো এইটা দিয়ে আসলে আমরা ওই ক্যালকুলেশন গুলো করতে পারি। এবং তোমরা নিশ্চয় নিচে দেখতে পাচ্ছ যে এই ইন্টেন্সিটি যে কম বেশি হয় সেটা দেখাচ্ছে। আচ্ছা, এইগুলো এত ডিটেলস আসলে আমরা জানবো না, জানার সুযোগ নাই। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে এই 2.54 হিসাবটা কেমনে আসে, এটা তোমরা নিজে থেকে ক্যালকুলেট করতে পারবা। এইগুলো ইউজ করে আমি এই ছবিগুলো তোমাদের শেয়ার করব। ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট, দেন তুমি ক্যালকুলেট করতে পারবা। আর প্রবলেম পড়লে ইন্ডিভিজুয়ালি তখন তুমি আমাকে বলতে পারতেছো যে স্যার এটা আমি বুঝতে চাচ্ছি অথচ আমি ক্যালকুলেট করতে পারতেছি না, দেন আই উইল হেল্প ইউ।
কারণ এইগুলা যেহেতু আমরা আসলে এত ডিটেইলস সবকিছু পড়াচ্ছি না, সেক্ষেত্রে এগুলো সবার জন্য প্রযোজ্য না। যদি কেউ জানতে চাও তাহলে হি ইজ ওয়েলকাম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বেসিক্যালি বললাম যে এটা হচ্ছে ডিফ্রাকশন গ্রেটিং এর ফর্মুলা, অর্থাৎ 2.54/n। n হচ্ছে নাম্বার অফ স্লিটস, যতগুলো পরিমাণ দাগ থাকবে সেটা। তো এটার পরিমাণ বেশি যত হবে, বোঝা যাচ্ছে যে 2.54 ডিভাইডেড বাই সামথিং। তাহলে সামথিংটা যত বেশি হবে, এই ডি এর মান তত কম হবে। অ্যান্ড ইভেনচুয়ালি এটার মান যত কম হবে, ঠিক আছে, সেটাকে আমরা তখন বলবো যে তার পাওয়ার অথবা রিজলভিং পাওয়ার তত বেশি। অর্থাৎ তত ক্ষুদ্রভাবে, কত সূক্ষ্মভাবে সে সেটা কি করতে পারবে, লাইট রেকে রিজলভ করতে পারবে, লাইট রেকে ডিফ্রাকশন ডিফ্রাক্টেড করতে পারবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে ব্যাপারটা আসবে সেটাকে আমরা বলছি পোলারাইজেশন অফ লাইট, এবং এটাও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। পোলারাইজেশন অফ লাইট যেটা, হ্যাঁ, সেটা আসলে খুব, আমরা পোলারাইজেশন আসলে বলতে আমরা আসলে, যেমন আলোর দুইটা পার্ট থাকে, ঠিক আছে, যেটাকে আমরা একটাকে বলি অর্ডিনারি পার্ট অথবা এক্সট্রাঅর্ডিনারি পার্ট। হ্যাঁ, আর যেটা আনপোলারাইজড বা নরমাল লাইটে থেকে থাকে। আমরা এখানে দেখতেছি যে এখানে দুইটা পার্ট দেখাচ্ছে, এটা আপস এন্ড ডাউন একটা, আর একটা হচ্ছে এই যে এদিকে এদিকে একটা, যেটা নীল আলো এবং লাল আলো দিয়ে এখানে। কিন্তু এই আলোর দুইটা পার্টের মধ্যে দুইটা পার্টই কিন্তু আমাদের দেখার জন্য সব সময় হেল্প করে না, বরং কিছু অংশ আছে যেটা আমাদেরকে কি করে, দেখতে গিয়ে আরো বাধা প্রদান করে, কোনো জিনিস একটা দেখতে গিয়ে বাধা প্রদান করে, যেটাকে আমরা বলি গ্লেয়ার। আমি বুঝাই বলছি যতটুকু আমার ক্যাপাসিটিতে আছে সেটা। তো গ্লেয়ার জিনিসটা কি, যদি তোমাকে আমি বুঝাই বলি, তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে যে তোমার ছটা, বাংলাতে যদি আমরা সেটা বলি যে তীব্রতা, ঔজ্জ্বল্যতা অথবা ছটা আর কি, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি তোমাকে ছবি দিয়ে বুঝাই, আর সেক্ষেত্রে তুমি আরো ভালো বুঝতে পারবা। ফর এক্সাম্পল, মনে করে আমরা বলতেছি যে এই যে দেখো স্টেডিয়ামের যে ফ্ল্যাশ লাইট, এটার দিকে তাকানো যাচ্ছে না পুরোপুরি। হ্যাঁ, তুমি পুরোপুরি তাকায় ওইটা ফ্ল্যাশ লাইটের দিকে তাকায় তুমি কিন্তু আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কয়টা বাল্ব আছে সেটা বলতে পারতেছো না। অ্যাজ দেয়ার ইজ সাম গ্লেয়ার, ঠিক আছে, সেখানে কি আছে, গ্লেয়ার আছে। অর্থাৎ ওই যে যেটা যেটা আমরা বলছি, যেটার কারণে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না আলাদা আলাদা ভাবে সোর্স কয়টা কয়টা, হ্যাঁ, অর্থাৎ যেটা হচ্ছে যে আলোর একটা তীব্রতা আর কি, তীব্রতার কারণে হয়ে থাকে, অথবা তুমি দিনের বেলায় যে ভরা রোদে সূর্যের দিকে তাকাতে পারো না যেটার কারণে, এটাকেও গ্লেয়ার বলে। তো এই যে গ্লেয়ার যে পার্টটা, সেটা হচ্ছে আলোর এক্সট্রা অর্ডিনারি একটা পার্ট, ঠিক আছে। এই এক্সট্রা অর্ডিনারি পার্টটা কিন্তু আমাদের দেখাকে সাহায্য করে না, বরং দেহাকে বাধাগ্রস্ত করে। তাহলে আমরা যদি এমন কোনো যন্ত্র ইউজ করতে পারি, যে যন্ত্রটা হচ্ছে আমাদের এই আলোর এক্সট্রা অর্ডিনারি পার্টটাকে সেপারেট করে শুধুমাত্র অর্ডিনারি পার্টটাই আমাদের চোখের সামনে নিয়ে আসবে, দ্যাট ইজ আমরা যেটাকে আমরা বলতেছি যে যে সিস্টেমের মাধ্যমে আমরা আলোকে ফিল্টার করে ফেলতে পারতেছি, আলোকে কি করতে পারছি, ফিল্টার করতে পারতেছি, ঠিক আছে। দুইটা পার্ট, এক্সট্রা অর্ডিনারি এবং অর্ডিনারি পার্টের মধ্যে আমরা যেটা প্রয়োজন সেটাকে আমরা শুধু অ্যাকসেপ্ট করতে পারতেছি। সেই ব্যাপারটাকে আমরা বলছি পোলারাইজেশন অফ লাইট। তোমরা নিশ্চয় সানগ্লাস কিনতে গিয়েও দেখছো যে লেখা থেকে পোলারাইজড গ্লাস, অথবা ওরা দাবি করে, যদিও পুরোপুরি পোলারাইজড না, দামি থাকে ম্যাক্সিমাম গ্লাসের দোকানে, একদম অরিজিনালি ব্র্যান্ড ছাড়া। তো যাই হোক, যেগুলো ওরা পোলারাইজ দাবি করে, ওরা দেখায় যে সেগুলো দিয়ে বিশেষ কিছু জিনিস পড়া যাচ্ছে, দেখা যাচ্ছে, অথবা সেগুলো দিয়ে সূর্যের দিকে তাকাইলে কোনো প্রবলেম হয় না। এটা এক্স্যাক্টলি হওয়ার কথা যদি এক্স্যাক্টলি সেটা পোলারাইজ গ্লাস হয়ে থাকে। তাহলে এই যে গ্লাসটা, যেটা আর কি এই এক্সট্রা অর্ডিনারি লাইটকে ফিল্টার আউট করে ফেলাই দেয়, যেটা চোখ পর্যন্ত আসতে দেয় না, সেটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজার, ঠিক আছে। এখানে এই যে
যে পাথটা, সেই পাথটাকে আমরা ট্রিট করতেছি অ্যাজ এ পোলারাইজার, ঠিক আছে? সো পোলারাইজার কি করতেছে? আলোকে ফিল্টার আউট করতেছে, এক্সট্রাঅর্ডিনারি আলোকে কি করতেছে? বাধা দান করতেছে, সে এদিকে পাস করতে পারছে। আমরা দেখছি এখানে লেখা আছে আনপোলারাইজড লাইট, সেখানে দুইটা পার্ট আছে। আর এখানে লেখা আছে পোলারাইজড লাইট, সেখানে কেবলমাত্র একটা পার্ট আছে, ঠিক আছে? তাহলে আনপোলারাইজড লাইট যে পার্টটা, সেখানকার থেকে নীল যে পার্টটা, অর্থাৎ যেটাকে আমরা তোমার বলছিলাম, এক্সট্রাঅর্ডিনারি পার্ট বলছি, সেটাকে কি করছে সে? বাধা প্রদান করে আসতে দিচ্ছে না। এবং এর মাধ্যমে কি করছে? লাইটটাকে তোমার আরো সুন্দরভাবে উম দেখার জন্য তোমাকে হেল্প করতেছে। অর্থাৎ তোমার চোখের জন্য আর সমস্যা হচ্ছে না। গ্লেয়ারটাকে সে ফিল্টার আউট করতেছে, এবং এই ঘটনাটাকেই বলে পোলারাইজেশন অফ লাইট। অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে আলোর ২ টা ধর্মের মধ্যে একটাকে ফিল্টার আউট করে দেওয়া হয়, সেটাই হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আশা করি। আ এখানে বলা আছে, দেখো, অর্ডিনারি লাইট কনসিস্ট অফ ট্রান্সভার্স ভাইব্রেশন, that is vibration at right angle to the direction of propagation of the wave. An ordinary beam of light consists millions of such waves, each with its own plane of vibration. If by some means the vibration consisting the beams of light are conformed to one plane, the light is said to be polarized. এখানে আসলে অন্যভাবে ডেফিনিশন দেওয়া হয়েছে, বাট মুদ্রা কথা একই। এখানে বলছে যে একাধিক প্লেনের লাইটকে যদি এক প্লেনে নিয়ে চলে আসতে পারি আমরা কোনোভাবে, তাহলে সেই ঘটনাটাকেই আমরা পোলারাইজেশন অফ লাইট বলতেছি। ঘুরে ফিরে একই কথা। একটাকে ফিল্টার আউট করছি, অথবা সে বলতে চাচ্ছে যে ২ ফ্রেম থেকে ১ ফ্রেমে নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পোলারাইজেশন অফ লাইট। সো এটা খুব ইম্পোর্টেন্ট টপিক। আমি অবশ্যই আই রিপিট, আমি অবশ্যই এখান থেকে প্রশ্ন করব। শর্ট কোয়েশ্চেন আকারে হলেও। হ্যাঁ? যে আমি হয়তো তোমারে বলতে পারি যে হাউ polarization of light helps you, হ্যাঁ, to lead your day to day life. তোমার প্রাত্যহিক জীবনে polarization of light তোমারে হেল্প করে কিভাবে? তো তুমি চিন্তা ভাবনা করে আনসার করবা। তুমি নিশ্চয়ই এগুলা বুঝতে পারতেছো এতক্ষণে। তুমি দেখো, খুব বেশি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা বলতে চাই, পোলারাইজড গ্লাস তোমাকে বেশি হেল্প করবে কি? ড্রাইভিং এর ক্ষেত্রে। ড্রাইভিং এ প্রত্যেকটা আলোতে একটা গ্লেয়ার থাকে, সেই গ্লেয়ারটা ফিল্টার আউট করে ফেলবে। অর্থাৎ অপোজিট থেকে তোমার যদি কোনো গাড়ি আসে, সেই গাড়ির আলোর ছটার কারণে তোমার যে না দেখতে পাওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু থাকবে না। যদি ইফ ইউ ইউজ প্রপার পোলারাইজার। ওই যে বললাম, আমাদের দেশে তো আসলে ডামির ছড়াছড়ি, ঠিক আছে? নকলের মানে আড্ডাখানা। সেক্ষেত্রে তুমি যেটা আসলে বিভিন্ন জায়গায় দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ৳১২০ পোলারাইজার দিচ্ছে আরকি, হ্যাঁ? এটা কখনোই হওয়ার কথা না প্রপারলি। হয়তো ২-১ বার হয়ে সেটা নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, বা সামথিং লাইক দ্যাট, I don't know. তবে প্রপারলি যদি হয় তাহলে অবশ্যই এটা ইউজ করা যাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এগুলো তোমরা একটু চিন্তা করবা। আমার কাজ হচ্ছে তোমাদের ইনফরমেশন সাপ্লাই করা, এবং সে অনুযায়ী তোমাদেরকে আমি অবশ্যই প্রশ্ন করি বা করব। কিন্তু তোমাকে কিছু জিনিস ভাবতে হবে, চিন্তা করতে হবে। হুম? এবং আমি কিন্তু কি কোয়েশ্চেন করব না করব সেটা তোমাকে আগেই বলে দিচ্ছি। যাতে তুমি এক্সামের আগেই তুমি প্রিপারেশন নিতে পারো যে এই ধরনের প্রশ্ন হলে আমি কি অ্যান্সার করতে পারি। এমন না যে আমি শুধু পরীক্ষার দিন তোমার এই ভাবনার জিনিস দিয়ে দিলাম, তুমি তখন মাথা খারাপ করে ফেললা, এই সেই। সো থিংক বিফোর ইওর এক্সাম। অ্যান্ড আমাদের লাস্ট টপিক হচ্ছে ব্রেস্টার ল। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, এবং এটা আমরা পড়বো। এটা আমাদের একটা ডেরিভেটিভ বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, ব্রিস্টল ল। তো এটা আমরা পড়বো। আমাদের এখানে ব্রিস্টল লর স্টেটমেন্ট আছে। তো স্টেটমেন্ট মূলত আসলে 2 পার্টস। দেয়ার আর 2 পার্টস ইন দ্য স্টেটমেন্ট। ২ টা পার্টে বিভক্ত এটা। আমরা বলছি যে when the angle of incidence is equal to the angle of polarization for a transparent substance, the tangent of the angle of polarization will be equal to the refractive index. তাহলে এটা হচ্ছে একটা প্রথম কথা, যে এটা যদি একটা পোলারাইজেশন অ্যাঙ্গেল হয়, ওই ফাইটা, তাহলে তার ট্যানজেন্ট, দ্যাট ইজ ট্যান ফাই, ইজ ইকুয়াল টু হবে রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ, যেটা আমরা বলছিলাম মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি
sin I by sin R অ্যাকর্ডিং টু স্নেলস ল। সেটা আমরা নিশ্চয়ই জানি যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এবং সেটা আপনার স্নেলের সূত্র হিসাবে চিনি। সো এইখান থেকে আমরা এই রিফ্র্যাক্টিভ ইনডেক্স জানি। তো এটা হলো ফার্স্ট পার্ট, যে tan phi বা tan অফ পোলারাইজেশন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হবে মিউ। And secondly বলছে the moreover the reflected and refracted rays are perpendicular to each other। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ব্রিস্টাল ল, যে প্রতিফলিত এবং প্রতিসরিত আলো যেটা তারা হবে কি পারপেন্ডিকুলার, অর্থাৎ একটা আরেকটার সাথে লম্ব বরাবর হবে। ঠিক আছে, তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকবে। সেটা হলো আমাদের এইখানকার এই যে ব্রিস্টাল লর সেকেন্ড পার্ট। তাহলে এই দুইটা স্টেটমেন্ট আমাদের প্রুফ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্রিস্টাল ল। তাহলে আমরা এটা যদি একটা ফিগার ধরি, ডায়াগ্রাম ধরি, সো প্লিজ মেক ইট ক্লিয়ার যে এই ছবিটাতে একটু ভুল আছে। আমি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা ভুলটাকে ফিল্টার আউট করে ছবিটা আঁকবা। আমি সেই সময় আসলে ইন্টারনেট থেকে নিয়ে নিছি, এই জন্য ভুলটা রয়ে গেছে তাড়াহুড়ো করে। আচ্ছা, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। এই যে এরকম মাঝখানে গোল্লা গোল্লা থাকবে, কালো যে ডট গুলো এদিকে আছে সেটা থাকবে আর কি। কারণ তোমাদের আমি অলরেডি বললাম যে আনপোলারাইজড লাইটের দুইটা পার্ট থাকে। ঠিক আছে, অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। তো এই ডট গুলো হচ্ছে তোমার এক্সট্রা অর্ডিনারি পার্ট, আর এই ক্রস মানে অ্যারো গুলো হচ্ছে অর্ডিনারি পার্ট। তো যখন এটা এই যে এখানে এসে রিফ্র্যাক্টেড হয়েছে, ঠিক আছে, রিফ্র্যাক্টেড হয়েছে, তখন আমরা ধরে নিচ্ছি যে এই এক্সট্রা অর্ডিনারি পার্ট গুলা এইদিকে ফিল্টার আউট হয়ে গেছে, মানে এদিকে আসতে পারে নাই, অর্ডিনারি পার্ট গুলো আসছে। অর্থাৎ এখানে পোলারাইজড লাইটের মধ্যে দুইটা পার্ট ছিল। হ্যাঁ, এই আনপোলারাইজড লাইটের মধ্যে পোলারাইজড হয়ে একটা এদিকে গেছে, আর রিফ্র্যাক্টেড হয়ে একটা এদিকে গেছে, সেটা বলছি আমরা। ঠিক আছে, তার মানে এখানকার মধ্যে দুইটা পার্ট আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে তোমাদের কি ক্লিয়ার করতে হবে আমি সেটা বললাম। আরেকবার রিপিট করতেছি যে তোমাদের এই আগের যেটা অর্থাৎ আনপোলার লাইটে দুই রকম সাইনই থাকবে, গোল্লাটাও থাকবে, অ্যারোটাও থাকবে, আর পরবর্তী অংশগুলো সব ঠিক আছে। এমন না যে এখানে আমি ক্রস করে মানে চার কোণা করে দিয়েছি, যেরকম ছিল সেরকমই ঠিক আছে। জাস্ট ওই আনপোলারাইজ পার্ট যেটা, হ্যাঁ, সেটা একটু ঠিক করে নিও লাইক দিস। এখন ইট ইজ ইন পারফেক্ট কন্ডিশন। ঠিক আছে, এখন দেখো এটা কি হয়েছে, এটাকে আমরা বলছি ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, এটা বলছি আমরা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর। ঠিক আছে, এটা, এবং এটা যেহেতু পোলারাইজড হয়েছে তাহলে এটাকে আমরা বলছি পোলারাইজেশন অ্যাঙ্গেল ফাই। ঠিক আছে, তাহলে আমাদের স্টেটমেন্ট অনুযায়ী এই ফাই ইজ ইকুয়াল টু অর্থাৎ tan phi is equal to মিউ হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ tan phi is equal to sin I by sin R হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে এই রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড রে যেটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা রিফ্লেক্টেড এবং এটাকে যদি রিফ্র্যাক্টেড রে বলি, তাহলে তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা আমাদের দেখাইতে হবে। অর্থাৎ এখানকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেটা আমাদের দেখাতে হবে। এই দুইটা জিনিস আমাদের প্রুফ করতে হবে, তাহলেই আমরা ব্রিস্টাল ল কে প্রুফ করতে পারবো বা প্রুফ করতে পারি। ঠিক আছে, তাহলে আসো আমাদের আমরা স্নেলস ল থেকে এটা জানি যে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, দ্যাটস ওকে। এখন আমরা ব্রিস্টাল ল থেকে মনে করে এরকম লিখলাম যে মিউ ইজ ইকুয়াল টু ট্যান ফাই। ট্যান কে আমরা সাইন দিয়ে কনভার্ট করলাম, দ্যাট ইজ সাইন ফাই বাই কস ফাই। এখানে এই দুইটা ফর্মুলা আমরা একত্রীকরণ করলাম। দিস ওয়ান, এটাকে মনে করে আমরা এক বলছি এবং এটাকে আমরা দুই বলছি। তো দুইটাকে যদি আমরা একত্রীকরণ করি সেখান থেকে আমরা বলতে পারি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই, এরকম আমরা বলতে পারি। এখন বলছে যে সিন্স আই ইজ ইকুয়াল টু ফাই, এখন দেখো তোমরা নিশ্চয়ই আলোর প্রতিফলনের সূত্র জানো। তাহলে প্রতিফলনের সূত্র ছিল যে তোমার কি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। নিশ্চয়ই এটা তোমরা জানো যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, নট রিফ্র্যাক্টেড। আই রিপিট, প্রতিসরিত অ্যাঙ্গেল নয়, প্রতিফলিত অ্যাঙ্গেল যেটা। সো এই দুটো সমান হবে, সেটা তোমরা নিশ্চয়ই আলোর 9-10 থেকে পড়ে আসছো। সো আমরা সেই প্রপার্টি যদি ইউজ করি, বলো।
জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি i is equal to phi ইউজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে sin i যেটা সেটার পরিবর্তে sin phi ইউজ করলাম। উপরে sin phi নিচে sin r is equal to cos phi। তাহলে মনে করো এই দুটো যেহেতু সেম সেহেতু এই দুটাকে আমরা অমিট করলাম এবং আমরা লিখলাম যে তাহলে cos phi is equal to sin r। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে এই r টাকে আমরা তোমার phi এ রূপান্তরিত করতে বা অন্য কিছুতে করতে, ঠিক আছে? এরকম আরকি। তাহলে এখন আমরা সেটা একটু দেখি, মানে এই যে কি করছে আমরা এখান থেকে ওই যে চতুষ্কোণের যে ফর্মুলা, অর্থাৎ এই যে এটা নিশ্চয়ই জানো তোমরা যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ট্যানজেন্টের যে সরি ট্রিগোনোমেট্রির যে ফর্মুলা, তো সেইখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কজ অফ পাই বাই 2 মাইনাস থিটা। কজ অফ পাই বাই 2 মানে এতটুকু, মাইনাস থিটা মানে দ্যাট ইজ অল পজিটিভ। এখানে ছিল সবগুলো পজিটিভ, নিশ্চয়ই তোমরা জানো। এখানে সাইন পজিটিভ, হ্যাঁ, আর এটা এখানে কজ পজিটিভ, আর এখানে হচ্ছে যে ট্যান কট পজিটিভ, এগুলো ছিল আর কি। নিশ্চয়ই এগুলো তোমরা জানো, এগুলো তোমাদের বলতে হবে না। সো কজ অফ পাই বাই 2 মাইনাস আর লিখতে পারি সাইন আর কি আমরা আর কি বেসিক্যালি, কারণ পাই বাই 2 মানে এই যে যেটা আমি দেখাইলাম যে 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ cos of pi by 2 minus theta is equal to sin theta. সো এই সাইন আর কি আমরা এইভাবে লিখতে পারি। সেভাবে যদি লিখি তাহলে আমরা এই cos cos বাদ দিলে phi is equal to pi by 2 minus r বা phi plus r is equal to pi by 2। অর্থাৎ একটা জিনিস, একটা স্টেটমেন্ট যেটা আমাদের ছিল যে দেখাও যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে একে অপরের সাপেক্ষে। তো সেটাই আমরা দেখাইতে পারতেছি যে phi plus r is equal to 9 pi by 2, ঠিক আছে? এখন দেখো 5 প্লাস আর ইজ ইকুয়াল টু যদি পাই বাই 2 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ পাই বাই 2, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। লেট মি ক্লারিফাই ইট। মনে করো এটা যে 180 ডিগ্রি, সে ব্যাপারে তো কারো কোনো কনফিউশন নাই। এই টোটালটা এতটুকু নলেজ নিয়েই আমরা নিশ্চয়ই এত বড় হয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের 190, 100%, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এর মধ্যে যদি এই ফাই আর এই আর মিলে হয় 90 ডিগ্রি, তাহলে সেটা যদি আমরা বাদ দিই তাহলে মাঝখানের এই অংশটাও 90 ডিগ্রি হবে, সেটা ঠিক। কথা বুঝে যায় তো, তাই না? সো দিস ইজ হাউ ইউ ক্যান প্রুভ যে এটা হচ্ছে যে তোমার, তাহলে এটা যদি পাই প্লাস আর ইজ ইকুয়াল টু না পাই বাই 2 হয় তাহলে তখন বলতে পারবা যে রিফ্লেক্টেড এন্ড রিফ্র্যাক্টেড রেজ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা তুমি বলতে পারতেছো। আচ্ছা, সো এইটা হলো তোমার ব্রিস্টাল ল সেকেন্ড পার্ট, যেটা তার প্রুফটা এটা এখানে আছে। আমাদের ফার্স্ট পার্টের যে প্রুফ সেটা আচ্ছা ঠিক আছে, আপাতত এটাই। তো তোমরা এই সেকেন্ড পার্টটা প্রুফ করলে কিন্তু ফার্স্ট পার্টটা অটোমেটিক্যালি প্রুফ হয়ে যায়, যেহেতু সেকেন্ড পার্টের সাথে ফার্স্ট পার্টটা ডাইরেক্টলি রিলেটেড। এখন তুমি এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, তাহলে এটা যদি প্রুফ হয় তাহলে এখান থেকে তুমি ব্যাকওয়ার্ড ডিরেকশনে গেলে তুমি আবার এটা প্রুফ করতে পারবে, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু tan phi। সো একটা প্রুফ করা মানে আরেকটা প্রুফ করা, দেয়ারপর এটা ঠিক আছে। সো এইটা হলো তোমার ব্রিস্টাল লর সেকেন্ড প্রুফ। পার্টের প্রুফ, সেকেন্ড পার্টের প্রুফ। আচ্ছা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আসলাম, তুমি কি বলতে চাচ্ছ তুমি মেসেজে লিখো। তোমার মাইক্রোফোন আজকে খুব ডিস্টার্ব করতেছে, তুমি চ্যাট বক্সে লিখো তুমি কি বলতে চাচ্ছ। আমি আনসার দেওয়ার চেষ্টা করতেছি, বাট আমি যেটা বলতেছি সেটা আমি আবার বলি। আমি বলতেছি যে
দেখো এইটা ধরে আমরা যেহেতু এই সেকেন্ড পার্টটা প্রুফ করতে পারছি, তাহলে এখন যদি আমরা সেকেন্ড পার্টটা ধরে ব্যাকওয়ার্ড ডিরেকশনে প্রুফ করি, তাহলে আবার ওই যে মিউ ইজ ইকুয়াল টু tan phi সেটা আগে প্রুফ করতে হবে, কারণ এই কন্ডিশনটা ফিল আপ না করলে কিন্তু কখনোই এই কন্ডিশনটা ফিল আপ হবে না। ঠিক আছে, এই জন্য আমরা বলছি যে এটা একটা প্রুফ মানে দুইটা প্রুফই একসাথে, অর্থাৎ যে কোনো একটা প্রুফ করলেই আমরা দুইটাকেই প্রুফ বলতে পারি। ঠিক আছে, তো সেকেন্ড প্রুফের সলিউশন আলাদাভাবে খোঁজার দরকার নাই। তুমি মনে করো যে প্রথমেই যদি ধরে নাও, সাপোজ প্রথমেই যদি ধরে নাও যে ফার্স্ট অংশটা প্রুফ, অর্থাৎ রিফ্লেক্টেড এবং পোলারাইজ লাইটটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো তুমি যদি সেটা ধরো সাপোজ, তাহলে এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে ডেফিনেটলি এই 5 প্লাস আর 90 ডিগ্রি টোটাল। তাহলে তুমি এটা করতে পারবে যে তাহলে therefore 5 plus r is equal to pi by 2, therefore phi is equal to this। তারপর এভাবে মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে গেলে তুমি কিন্তু আবার ওই মিউ is equal to যে tan phi সেটাও তুমি দেখাইতে পারতেছো, অর্থাৎ একটা ধরে আরেকটা প্রুফ করতে পারতেছো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে কোনো একটা ধরে একটা প্রুফ করা মানেই দুইটাই প্রুফ করা, সেটা বলতেছি আর কি। আই থিংক তুমি বুঝতে পারতেছো। না বুঝে থাকলে তুমি চ্যাট বক্সে আবার লিখো, আই উইল আনসার ইউর কোশ্চেন। তো দিস ইজ অল ফ্রম আওয়ার অপটিক্স সিলেবাস। আমাদের অপটিক্স সিলেবাসে এইগুলাই, এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে, তো তোমাদেরকে ফার্স্ট লেকচার অলরেডি আমি দিয়ে দিছি, হ্যাঁ সেকেন্ড লেকচার আমি দিয়ে দিব। তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করবা না, আমি কিছু প্রবলেম তোমার দিয়ে দিব ক্লাস ইয়ে থেকে। আমাদের বইটার নাম হচ্ছে টেক্সট বুক অফ অপটিক্স। এই বইটার পিডিএফ সম্ভবত টরেন্টে পাবা, তোমরা কালেক্ট করে নিতে পারো। আমি আই এম নট শিওর এখন পাওয়া যায় কিনা, তবে আমি জানি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পাওয়া যেত। আমি নিজে আমার কাছে ছিল, কিন্তু আমি রাইট নাও আমার কাছে নাই আনফরচুনেটলি। তো তোমরা এটা কালেক্ট করে চেষ্টা করো, টরেন্টে এটার পিডিএফ পাবা, টেক্সট বুক অফ অপটিক্স। ঠিক আছে, বইয়ের নাম আমি ছবি দিয়ে দেবো প্রয়োজনে তোমাদের গ্রুপে। হ্যাঁ, টেক্সট বুক অফ অপটিক্স।